আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সকল মিডিয়া যেভাবে তথ্য সন্ত্রাস এবং অপপ্রচার চালাচ্ছে, তাতে জাতি খুবই উদ্বিগ্ন। এ কারণে যে সংবাদপত্র মিডিয়া হচ্ছে বাংলাদেশের একটি দেশের, একটি রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে একটি। যখন সকলে সমস্যাগ্রস্ত হয়, তখন মিডিয়া থেকে সত্য তুলে ধরে সেই সমস্যা দূর করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা দেখছি মিডিয়াগুলো সংবাদ কাভার করে একটি এবং প্রচার করে আরেকটি। আমি কাউরান বাজারে বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা 10 আসনের এমপি প্রার্থী, বর্তমান 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের একটি প্রোগ্রামে আমি এক সাংবাদিককে প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা নিজেরা একটা তথ্য নিয়ে যান। আমার সামনে দেখলাম আমিরে জামাত 16ই ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের যে দোষগুলো, আওয়ামী লীগ যে অভিনয় করেছিল, তসবি হাতে শেখ হাসিনা মাথায় হিজাব বেঁধে যেভাবে মানুষের সাথে প্রতারণা করেছিল, সেটা তুলে ধরেছে। বলেছেন যে হাতে তসবি ছিল, আমিরে জামাত বলেছিলেন হাতে তসবি ছিল, মাথায় হিজাব ছিল। মানুষের কাছে বলেছিল যে আমরা ভুল করেছি, আমাদেরকে আর একটি বার আপনারা সুযোগ দিন, আমরা ভালো হয়ে যাব। কিন্তু এটা আমিরে জামাত শেখ হাসিনার কথা বলল, কিন্তু আপনারা এই তথ্য আমার সামনে আপনারা রেকর্ড করলেন, কিন্তু আপনারা মিডিয়াতে আনলেন কি আমিরে জামাত তার দোষ স্বীকার করেছে, আমিরে জামাত জামাতের দোষ স্বীকার করেছে, আমিরে জামাত জামাতের ব্যাপারে বলছেন। তখন সেই সাংবাদিক আমাকে বললেন, ভাই আমরা ঠিকই নিউজ করে নিয়ে যাই, কিন্তু আমাদের যারা মালিক আছে, যারা এডিটর আছে, তারা এটাকে অন্যভাবে নিজের মতো করে দেয়। আমরা সংবাদ ঠিকই সংগ্রহ করে হাউসে দেই, হাউস থেকে এটা করে। আমরা তো ছোট মানুষ, আমরা এটা করে প্রতিবাদ করে কী করবো, আমাদের চাকরিটাই থাকবে না। আমি তাই হাউসের এডিটরদেরকে বলছি, আজকে আপনি মিথ্যা প্রতারণা করছেন, মিথ্যা সংবাদ তথ্য সন্ত্রাস চালাচ্ছেন, মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, শুধুমাত্র একটি দলের দালালি করতে গিয়ে। আগে করছেন আওয়ামী লীগের, এখন করেন বিএনপি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এটার জন্য মরার সাথে সাথে আপনাদেরকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে যদি আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরেও তোমরা মিথ্যা সাক্ষী দিও না। কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দিয়েই যাচ্ছেন অনর্গল। এটার মানে এই নয় যে আপনি জয়লাভ করলেন, আপনি হেরে গেলেন নিজের বিবেকের কাছে, আপনি হেরে গেলেন সত্যের কাছে, আপনি হেরে গেলেন সততার কাছে, আপনি হেরে গেলেন আপনার মানবিকতার কাছে। যাদের বিরুদ্ধে বলছেন তাদেরকে যখন মানুষ জানছে যে তারা খারাপ নয়, আপনি খারাপ প্রচার করছেন। তারা যখন মানুষ জানছে তারা চোর নয়, কিন্তু আপনি চোর হিসেবে উপস্থাপন করছেন, তখন মানুষের কাছে এই জামাত ইসলামী আরও বেশি গ্রহণযোগ্য হচ্ছে। ইসমাইল নামে একজন বাটপার আছে, উনি একটা ভিডিও বানাইছে, আমি আপনার সামনে ক্লিপটা দিচ্ছি। ভিডিওর অংশটা হচ্ছে, উনি বলতেছেন, ভাই নন ব্র্যান্ডের কেউ যদি হঠাৎ কিছু পেয়ে যায় তাহলে কত অহংকারী হয়ে যায়। তারা দেখেন কথা বলতে পারে না, তারা হচ্ছে স্পিকারকে ভাই বলে উনি জামাতের এমপি হিসেবে চালিয়ে দিলেন, কারণ তার ছোট্ট ছোট্ট দাড়ি আছে, পাঞ্জাবি পরা। কিন্তু আমি তার কথা শুনে গুগলে যখন সার্চ দিলাম, তখন দেখলাম উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ওনার নাম হচ্ছে মুজিবুর রহমান মুজিব, শ্রীমঙ্গল মৌলভীবাজার 4 আসনের এমপি, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ। তাহলে কি হলো, বাটপাড়িটা ধরা খেলো। অথচ উনি ফেসবুকে এমন সুন্দর করে বানিয়েছে, আপনারা শুনুন। এমপিরা স্পিকারকে কি বলে শুনুন। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। ভাইটাই বলবেন না। আমার নন ব্র্যান্ডের এমপিরা যখন এমপির পদ পায়, তখন তারা কথার ভাষা জানে না, সংসদে আসা কিভাবে কথা বলতে হবে, কাকে কোন উদ্দেশ্যে কথা বলতে হবে সেটা জানে না, তাদের এই হাল হয় আর কি। ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। এখন দেখুন, বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা 1 আসনের সংসদ সদস্য, সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান, তার বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য, দেখুন ইংলিশে সে না দেখে অনর্গল স্পিকারের সামনে ইংরেজিতে বক্তব্য দিচ্ছে।
This specific repeal bill has been officially moved for consideration before this assembly today, but let us be absolutely clear. It represents a blatant and naked interference in the fundamental principle of judicial independence. Currently, our lower courts are designed to function as an independent judicial body under the constitutional oversight of the higher courts. Yet, we have historically seen many instances where this independence was severely compromised, and it appears we are now witnessing a repeat of those dark autocratic chapters where power was prioritized over the rule of justice. That whenever the dedicated judges of our lower courts dared to take a firm and principled stand in favor of an independent judiciary, the law ministry would swiftly issue show cause notices to intimidate and silence them. These actions were never about administrative efficiency. They were calculated, malicious strikes against the very heart of our legal system. By issuing these notices, the ministry sought to punish those who refused to bow to external political pressure, ensuring that any judge who prioritized the rule of law over partisan directives would face immediate and severe consequences that would threaten their entire professional standing and future within the court system to them and transfer them on a day's notice to Khagrachari, Tetulia or Teknaf, Mr. Speaker. A conspiracy is underway to bring back those days, Mr. Speaker, of fascism. তাই মিথ্যা অপপ্রচার না করে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে অনুকরণ করুন। ইতিমধ্যেই বিএনপি সরকার বাংলাদেশ জামাত ইসলামের দুটো জিনিসকে অনুসরণ করেছেন। এক, বাংলাদেশ জামাত ইসলামী বলেছিল আমরা যদি সংসদ সদস্য হই সরকারি প্লট বরাদ্দ নিব না, জামাত নেয়নি এবং তারাও ঘোষণা দিয়েছেন তারা নিবে না। আরেকটা অনুসরণ করেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি জামাত সংসদ সদস্য হলে কেউ কিনবে না, ট্যাক্স ফ্রি গাড়ি তারা নিবে না, শুল্কমুক্ত গাড়ি তারাও না নেওয়ার ঘোষণা দিয়েছে। এখন আরও কিছু অশিক্ষিত মূর্খ আছে যারা বোঝে না, তারা এখন আমিরে জামাতের বিরোধী দলীয় বাসা নেওয়া নিয়ে কথা বলছেন। ভাই, আমিরে জামাত বলেছেন আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। সরকারি সুযোগ সুবিধা তাকে বলে যেটা তারা ব্যক্তিগতভাবে নিজেদের জন্য ব্যবহার করতে পারবে, সেটাকে বলা হয় সরকারি সুযোগ, মানে ব্যক্তিগত সুযোগ সুবিধা। আর সরকারি সুযোগ সুবিধা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে সুযোগ পেয়ে থাকে। তা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে সুযোগ ভোগ করে এটা তো তার ব্যক্তিগত না, আপনাকে আপনার কথা শুনবে, আপনার সাথে মত বিনিময় করবে রাষ্ট্রীয় কাজে, সেটা উনি ওনার বাসায় করবে? সেটার জন্য সরকার তাকে নির্দিষ্ট বিরোধী দলীয় যে লাল ভবন দিয়েছে, সেখানে বিদেশি মেহমান যারা আসবে, তার সরকারে বিদেশি যারা আসবে মেহমান, তারা আইন অনুযায়ী সংসদীয় রীতিনীতি অনুযায়ী তারা আগে প্রধানমন্ত্রী এবং সরকারি দলের নেতাদের সাথে মত বিনিময় করবেন, তারপরে বিরোধী দলীয় নেতার সাথে মত বিনিময় করবেন। তাই এই জন্য বিরোধী দলীয় নেতার কার্যালয়টাকে, বাসভবনটাকে এমনভাবে রাখা হয়েছে যাতে সম্মানের সাথে বিরোধী দলীয় নেতার সাথে যেন বিদেশি যারা গেস্ট আছে, যারা ফরেনার আছে, তারা এসে সুন্দরভাবে মত বিনিময় করে চলে যাবে। এটাকে তো তার সরকারি জমাজমি বলে না ভাই, মানে ব্যক্তিগত জমাজমি, সরকার তাকে একবারে দিয়েছেন এমপি হওয়ার কারণে সে নিল, এটা ফেরত দিবে না, এরকম তো না। এতটুকু যারা না বুঝে অপপ্রচার করেন, আপনারা কি জানেন তারা মানুষের কাছে কত ছোট হয়, তারা কত অপমানিত হয়, তারা কত মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করে? যে এতটুকু মেধাও যাদের নেই এবং যারা অপপ্রচার করে তারা নিজেকে খুব জ্ঞানী মনে করে, কিন্তু তারা মানুষের কাছে যে কত ছোট হয় সেটা আমরা যখন চালাতে যাই, কমেন্ট বক্সগুলো দেখি, তখন আমরা বুঝতে পারি। তাই ব্যক্তিগত সুযোগ সুবিধা হচ্ছে সেই সুবিধা, যেই সুবিধা আমি সরকারের সাথে জড়িত থাকার কারণে পাই, কিন্তু আমি নিজে বাসার জন্য ভোগ করতে পারবো। শুল্কমুক্ত গাড়ি আমার পরিবার নিয়ে ঘুরতে পারবো, আমি এককালীন গাড়িটা পাবো, আমার এমপির পদ চলে গেলেও পাবো, এটাকে বলা হয় ব্যক্তিগত সুবিধা। একটা প্লট আমাকে দিবে সরকার আমি এমপি হওয়ার কারণে, সেই প্লটটা আমি সরকারের থেকে পদত্যাগ করার পরেও, অর্থাৎ সরকার থেকে আমি চলে যাওয়ার পরে, মেয়াদ শেষ হওয়ার পরেও আমি এই প্লটটা নিজের মতো করে সুন্দর করে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকতে পারবো, আমার স্ত্রী সন্তানরা ভোগ করতে পারবে, এটাকে বলা হয় ব্যক্তিগত সুযোগ সুবিধা। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হলো যে একজন এমপি এলাকা ঘুরে দেখবে, এই জন্য যে গাড়ি দিবে, এটাকে ব্যক্তিগত সুযোগ সুবিধা বলে না, এটাকে সরকারি সুযোগ সুবিধা বলে, অর্থাৎ সরকার পরিচালনার ক্ষেত্রে তার ওইটা প্রয়োজন। তাই যারা অপপ্রচার করবেন তারা চর্মনায়ের মতো পাগল না হয়ে, চর্মনায়ের মতো না বুঝে, চর্মনায়ের মতো মূর্খ না হয়ে একটু ভালোভাবে প্রচার করেন, এমনভাবে প্রচার করবেন জামাত যেন সেখানে মাথা তুলে কথা বলতে না পারে। এটা হলো আপনি বাপের ব্যাপার। কিন্তু আপনি এমন একটা করেন, পরক্ষণে আমরা দেখি যে সে আপনারটা ভুয়া। আপনি জামাতের বিরুদ্ধে বলতেছেন যে জামাতের এক ইউনিয়ন চেয়ারম্যান পাথর চুরি করেছে সিলেটে, পাথর চুরি করে ধরা খেয়েছে, এটা দিলেন। পরক্ষণে আমি যখন সার্চ দিলাম তখন দেখলাম সিলেটের যে ইউনিয়ন চেয়ারম্যান এটা করেছে
ওনারও দাঁড়িয়ে আছে, উনি বিএনপির সভাপতি ওইখানকার। তাহলে এমনভাবে অপপ্রচার করুন যে অপপ্রচার শয়তানেও ছুতে পারবে না। কিন্তু আপনারা শয়তানিতেও পারদর্শী নয়, ভালো কাজেও পারদর্শী নয়, মিথ্যা অপপ্রচার করতেও পারদর্শী নয়। তাহলে আপনারা কেন অনলাইনে আসেন? এটা গ্রামের মূর্খ লোক যারা অনলাইন ব্যবহার করে না তাদের কানে কানে পৌঁছে দিবেন যে চাচা শুনেছেন আজকে আর সূর্য নাকি উত্তর দিক থেকে উঠেছে, হয়তোবা তারা বিশ্বাস করবে। কিন্তু অনলাইনের যুগে অনলাইনে এসব অপপ্রচার করে আপনারা কখনো পৌঁছে যাবেন না। তাহলে ব্যক্তিত্ব চলে যাবে, আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাদেরকে ঘৃণা করবে এবং বলবে যে বাটপার জামাই। অন্তত নিজের মান সম্মানটা নিজের এলাকায় না রাখুন, নিজের দলে না রাখুন, শ্বশুরবাড়িতে রাখার চেষ্টা করুন। সেজন্য সবসময় সত্যের সাথে থাকুন, সত্য প্রচার করুন, সেটা মিডিয়া হন আর ব্যক্তি হন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।